আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন, দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জানালেন প্রধান উপদেষ্টা। কম দামে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইলন মাস্কের সাথে আলোচনা। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে যমুনা সার কারখানা। কৃষক, শ্রমিক, কর্মচারীদের মাঝে আনন্দের ঢল। সাতপন্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্যানেলে অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। সেশনটি পরিচালনা করেন CNN এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। এছাড়া স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে ভিডিও কলে কথা বলেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্যানেল সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছুই ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পুলিশ and army under the order of the prime minister, so they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. We have to start broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. এদিন ভিডিও কলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে কথা বলেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে কম দামে বেশি স্পিডের ইন্টারনেট সেবা প্রদানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর বিষয়েও কথা বলেন তারা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার বিষয়েও আলাপ করেন ইলন মাস্ক ও প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশিদের ভিসা জটিলতা সমাধানের বিষয়েও আলাপ হয়েছে বলে জানান তিনি। কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের, ফলে অনেকদিন ধরে ভিসা বন্ধ ছিল, ভিসা বন্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। দুবাই সফর শেষ করে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানান শফিকুল আলম। আমার পক্ষে সবসময় আউটরাইট। ইয়াসিন রানা, ATN বাংলা। একজন অ্যাডভাইজার। নিত্যপণ্যের মতোই লাগামহীন ওষুধের দাম। গত 4 মাসে কোনো কোনো ওষুধের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওষুধের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ওষুধের সংখ্যা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটা ওষুধ 120 টাকা পাতা, এখন 80 টাকা বাড়ে কিভাবে? 10 টাকা 15 টাকা বাড়াতে পারবেন? 10 টাকা 20 টাকা বাড়ে। ওষুধ কিনতে এসে প্রায় এমন বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। আমি তো অবাক হয়ে গেছি ওষুধের দাম শুনে। ঝগড়া হয়, মানে কাস্টমারের সাথে অনেক তর্ক হয়। এসে উনি 200 টাকা দিয়ে কিনছে, এখন এটা 250 টাকা দিয়ে কিনা লাগতেছে 2 দিন বা 1 দিন পরে হুট করে। গত 5 মাসে বেড়েছে অনেক ওষুধের দাম।
বাজারে দেখা যায় টোরাক্স ওষুধের এক পাতার দাম 120 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। নিউরোবি 270 থেকে 300 টাকা, ফেক্সো 10 mg 100 থেকে 120 টাকা, বেক্সট্রাম গোল্ড 285 থেকে 360 টাকা, ফসিক্যাল ডিএক্স 150 থেকে 170 টাকা, এলিমেট প্লাস লোশন 150 থেকে 200 টাকা। এভাবে বেশি প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে স্যালারি বেতন এটা তো হচ্ছে না, অনেক টাকার ওষুধ লেখছে, বুঝছেন? হবে, কারণ রোগ তো ভালো হতে হবে। হাই হাই করতে পারবো যে বাড়লো রে, মনে কষ্ট পাবো, তাছাড়া আমরা কি কোনো প্রতিবাদ করতে পারবো? বিগত সময় এভাবে চলছে। আসলে ওষুধ প্রশাসন যে নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, আসলে তাদের ভূমিকাটা কতটুকু এখানে কার্যকর জানি না। বিক্রেতারা বলছেন আগের মতোই বাজারে সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছে অনেক কোম্পানি। কিছুদিন অফ রাখে, স্টক অফ রাখে, তারপর আবার দাম বাড়ায় ফেলে। ওষুধের দাম কখনোই কমে না, এটা বাড়ে কিন্তু কমে না, আজ পর্যন্ত কমে না। এভারেজে সব কোম্পানির দাম বেড়েছে। দেশে চিকিৎসা ব্যয়ের শতকরা 65 টাকা খরচ হয় ওষুধ কিনতে, বাকিগুলো অন্যান্য খাতে। চিকিৎসকরা বলছেন ওষুধের দাম বৃদ্ধির কারণে অনেক সময় রোগীরা কোর্স সম্পন্ন করেন না, ফলে রোগ নিরাময় হয় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, অনেক রোগী যারা স্বল্প আয়ের অথবা সীমিত আয়ের ওষুধ কিছুদিন খাওয়ার পর ছেড়ে দেন। মাঝপথে যদি ছেড়ে দেয় কেউ, অনেক সময় দেখা যায় যে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয় থেকে যায় এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওনার ক্ষেত্রে কাজ করবে না। ওষুধের দাম বাড়াতে জাতীয় কমিটির অনুমোদন লাগে। বিগত সরকারের সময় তা ছিল লোক দেখানো, যা এখনো চলছে। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে চান না কোম্পানির মালিকরা। অনেকটা দর্শকের ভূমিকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অযৌক্তিক দামের লাগাম টানতে কাজ করছে সরকার। এইভাবে যে দাম বেড়ে যায় হঠাৎ করে, সেটা যৌক্তিক ভিত্তি থাকতে হবে এবং এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে, পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দেখতে পারতে হবে। এই সামর্থ্যটা আমাদের রেগুলেটরে থাকতে হবে যে তারা আসলে এটার কাঁচামালের দাম, এটার যে মোড়কজাত অন্যান্য যে সামগ্রী এবং উৎপাদন খরচ মিলিয়ে যেই প্রস্তাবিত মূল্য, সেটা যৌক্তিক কিনা। চেষ্টা করবো আমরা যে এই ধরনের একটা আলাদা অথরিটি যারা নাকি আসলে পুরো প্রাইসিং মেকানিজমটা দেখবে। তিনি জানান, শুধু দাম নয়, মানও নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ চালু করায় উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। বৃহস্পতিবার থেকে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত এ কারখানায় শুরু হয়েছে ইউরিয়া সার উৎপাদন। যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটে 2024 সালের 15 জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগ দিয়ে গ্যাসের চাপ বাড়ালে শুরু হয় উৎপাদন কার্যক্রম। পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে আরও অন্তত 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানান তিনি। দৈনিক 1700 মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এদিকে উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষক সহ স্থানীয় বাসিন্দারা। আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মারাকাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামাত গতরাতে ইজতেমা ময়দানে এসেছে। রাতেই মশওয়ারা করেছেন তারা। তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ইজতেমা ময়দানে। দুপুরে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে প্রথম পর্বের 2 ধাপের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতকে বেছে নিতে পারে। এমন কাউকে যদি পাওয়া যায় তাহলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য তাবলিগ জামাতের মুরব্বীদের অনুরোধ করেন তিনি। এছাড়া ইজতেমা চলাকালীন সময় সকল প্রকার যানবাহন চালু থাকবে বলেও জানান পুলিশ কমিশনার।
বয়ান হইতেছে খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। কোনো সমস্যা না হয় নাই, লাখ লাখ মুসল্লি ইফতার ময়দানে আসতেছে, আমল করতেছে, কথাগুলা শুনতেছে, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হইতেছে, মজমা হইতেছে, বড়রা ফিকির করতেছে। আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের ইজতেমা এবার একটা বিশেষ আকর্ষণ, আল্লাহ তাআলার নিয়ামত যে শবে বরাত আমাদের তাবলিগের এই 60 বছরের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা ইজতেমার ময়দানে শবে বরাতের রাত্র আমল করব। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তরিক ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ইজতেমা ময়দানে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মীরা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ইজতেমার মাঠে কিন্তু হাজারো দুঃখিত লাখো মুসল্লিদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন আজকে জুমার দিনে কিন্তু সাধারণত মুসল্লিরা বেশি এসে থাকেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু পুরো ইজতেমার মাঠ কিন্তু কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। ইভেন গতকাল আম্বয়নের মধ্যে দিয়ে যে ইজতেমার তৃতীয় ধাপের যেটা শুরু হয়েছে, কালকে অনেক মুসল্লি আসতে পারেন, সেই মুসল্লিরাও কিন্তু আজকে কিন্তু আসছে। আমরা দেখেছি রাস্তায় কিন্তু জনস্রোত দেখতে পেয়েছি, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই ইজতেমার ময়দানে আসছে। এরই মধ্যে কিন্তু বিশ্বের প্রায় 40টি দেশ থেকে কিন্তু প্রায় কয়েক হাজার বিদেশি যে মেহমান, সেই মেহমানও কিন্তু এসেছে। আপনাকে জানিয়ে রাখি যে দিল্লির যে মাওলানা সাতপন্থী যারা রয়েছে তারা কিন্তু এই মাঠে এসেছেন এবং এরই মধ্যে আজকে সকালে কিন্তু মাওলানা ছেলেরা তারা কিন্তু এই ইজতেমার মাঠে কিন্তু উপস্থিত হয়েছে। জুমার নামাজের ইমামতি করবেন কিন্তু মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ। দেখতে পেয়েছি কিন্তু পুরো ইজতেমার মাঠ জুড়ে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া যেন শান্তিপূর্ণভাবে মুসল্লিরা যেন এখানে তাদের ইজতেমা করতে পারে, এখানে তারা যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য যেন হাসিল করতে পারে, সেটার নিশ্চিতের ব্যবস্থা কিন্তু করেছে গাজীপুর মেট্রোপলিটন ও সিটি কর্পোরেশন। আগামী রোববার কিন্তু আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের যে ইজতেমা সেটার কিন্তু শেষ হবে। তো গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মীরা, তরিক, আপনাকে ধন্যবাদ। সারা দেশে আজ পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাওয়াল মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। মহিমান্বিত এই রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শবে বরাতের রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। দিবসটি উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ওয়াজ, দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাচ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। প্রকৃতিতে লেগেছে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। বসন্ত মানেই যেন পুরনো পেছনে ফেলে নতুনের আগমনী ধ্বনি। ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রকৃতিও সেজে ওঠে অপরূপ সাজে, মানব মনেও লাগে তার ছোঁয়া। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বসন্ত বরণের আয়োজন করে জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদ। সকাল 7:15টায় যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। এ সময় সেতারে পরিবেশন করা হয় রাগ বসন্ত মুখারি। পরে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। সকালের আয়োজনে রয়েছে বসন্ত কথন, প্রীতিবন্ধনী সহ আবির বিনিময়। উৎসবে সামিল হতে বিশ্ববিদ্যালয় এলাকায় ভোর থেকে আসতে শুরু করেন নবীন, প্রবীণ সহ সব বয়সী মানুষ। এছাড়া প্রতি বছরের মতো এবারও একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা 3 নম্বর সেক্টরে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আজ ফাগুনের প্রথম দিন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে অপরের পরিপূরক। ফাগুনে ফুলে ফুলে ছেয়ে যায় প্রকৃতি, সেই দোলা লাগে মানব মনেও। তাই বসন্ত প্রেমের ঋতু। দুই উৎসব ঘিরে উৎসব মুখর বাঙালি সেজে ওঠে নতুন সাজে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। ফাগুনেরই আগমনী গানের সাথে উত্তরের মেঘালয় হয়ে দক্ষিণা বাতাস দোলা দিয়েছে সুনামগঞ্জের শিমুল বাগানে। ঝরে পড়া রক্তরঙা শিমুল যেন নতুন জীবনী শক্তিতে ভরিয়ে তুলেছে প্রাণ। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের। এখন ফাগুন মাস, গাছে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল, লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে, খুব ভালো লাগছে। সময়ের সাথে একদিন বসন্ত ফুরাবে, তবে সুনামগঞ্জের মেঘালয় পাহাড় আর সেই পাহাড় বেয়ে নেমে আসা জাদুকাটা নদীর জাদুর টান অপেক্ষায় থাকবে আরেক বসন্তের। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। বসন্ত আর ভালোবাসা দিবসে রং বেরঙের গোলাপের মিষ্টি সুবাস আর মোহনীয় আকর্ষণে ফুলপ্রেমীরা ভিড় করছেন সাভারের গোলাপ বাগানে। আশপাশে এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল, গোলাপ দেখতেও সুন্দর, তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণী পেশার মানুষ পরিবার নিয়ে বেড়াতে আসেন নারায়ণগঞ্জের ফুল বাগানে। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, জিপসি সহ দেশি বিদেশি অর্ধশত প্রকার ফুলের সরবরাহ হয় এখান থেকে। রুক্ষ শীতের শেষে বসন্তের এই আগমন জানান দেয় এমনই এক বসন্তে বাঙালি আন্দোলন করেছিল ভাষার জন্য। এই বসন্তের সাথে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও। তামান্না জেনিফার, এটিএন বাংলা। ট্রেনের সেনা সদস্যকে মারপিটের ঘটনায় সিল্ক সিটি ট্রেনের মোট 7 কর্মীর বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীতে কর্মরত ভুক্তভোগী সৈনিক ইসমাইল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে। জিআরপি থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আজ সকালে রাজশাহী রেল স্টেশনে অভিযান চালিয়ে সকালে সিল্ক সিটি ট্রেনের গার্ড আলী আজম, অ্যাটেন্ডেন্ট মঞ্চেজার আলী মন ও আল আমিন আলীকে রেলওয়ে স্টেশন থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বুধবার সেনা সদস্য ইসমাইল হোসেন সিল্ক সিটি ট্রেনে রাজশাহী আসছিলেন। টিটিদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অ্যাটেন্ডেন্ট সহ ট্রেনের অন্য কর্মীরা সেনা সদস্যকে মারপিট করে। পরে আবারও রাজশাহী স্টেশন এলাকায় তাকে মারধর করা হয়। এতে ইসমাইল হোসেন জ্ঞান হারালে স্থানীয়রা তাকে রাজশাহী সেনানিবাসে সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন জিআরপি পুলিশ। নড়াইলে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর ভাঙচুর ও নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু নামে নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এর নেতৃত্বে দেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফায়েতুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদি হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও তার দোসরদের নামে কোনো স্থাপনা থাকবে না। এবার পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে টাইগাররা। শান্ত মিরাজ সহ পুরো স্কোয়াডে আছেন কোচিং স্টাফের অন্য সদস্যরা। দেশ ছাড়ার আগে ভক্ত সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল। পেসার নাহিদ রানা জানান, ভালো কিছুই হবে। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জানালেন প্রধান উপদেষ্টা। কম দামে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইলন মাস্কের সাথে আলোচনা। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে যমুনা সার কারখানা। কৃষক, শ্রমিক, কর্মচারীদের মাঝে আনন্দের ঢল। সাতপন্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।